স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী এবং আমি ফারদাস জুই। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের রূপ নেয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এটি কিছুটা দুর্বল হওয়ায় সমুদ্র বন্দরের 4 নম্বর সংকেত নামিয়ে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। কাল থেকে বৃষ্টিপাত কমে আসতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে বৃষ্টিপাত রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচলও। তালুকদার বিপ্লব এবং ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিম্নচাপটি এরই মধ্যে নিম্নচাপে রূপ নিয়েছে। এতে সাগর উত্তাল রয়েছে, যার প্রভাব পড়েছে উপকূলীয় এলাকা সহ সারা দেশ। খুলনায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে বাগেরহাটের উপকূলীয় এলাকার বসতঘরে পানি ঢুকেছে, তলিয়ে গেছে কয়েকশো চিংড়ি ঘের। দাঁড় কর্য করে মাছ ফলাইছি, এখন এই মাছের সব তলিয়ে গেছে। চট্টগ্রামে দুদিনের টানা বৃষ্টিপাতে কাতালগঞ্জ, বহদ্দারহাট, চকবাজার, হালিশহর সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং সহ বিভিন্ন প্রচারণা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে যে 17টি পাহাড় রয়েছে, বাইজিৎ থেকে ফুজারহাট সিডিএ লিংক রোডে যে নতুন করে যে 16টি পাহাড় ঝুঁকিপূর্ণ হয়েছে, এ সকল এলাকায় মাইকিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃষ্টিতে বরিশালের প্রধান প্রধান সড়ক সহ নগরীর অনেক এলাকা পানির নিচে। বৈরী আবহাওয়ায় ভোর 5টা থেকে স্থানীয় রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। প্রায় জায়গায় পানি উঠছে, কারিয়াগঞ্জ জানা পাউদানি তো আমার ডুবে যায় পানিতে। বুঝি নাই যে আবহাওয়া এত খারাপ, এখন আইসা তো বিপদে পড়ছি, লস চলছে না। গভীর নিম্নচাপের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় শিমুলিয়া, কাঁঠালবাড়িয়া নৌ রুটেও ফেরি চলাচল বন্ধ। প্রায় দিনভর বৃষ্টিপাতে সূর্যের দেখা মেলেনি। রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তা পানিতে তলিয়ে যায়, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। গাড়ি পাশ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে ঢেউয়ে দোকানের ভিতরে পানি চলে যায় অনেক সময়। ড্রেন করে লাভ কি হলো? এত কিছু করার পরেও তো পানি এখানে জমতেছে না। এই বৃষ্টিপাতটা হবে যতক্ষণ এটার প্রভাব থাকবে, এবং আশা করা যাচ্ছে যে আগামী কাল থেকে আবহাওয়া ভালো হতে থাকবে। এমন অবস্থা আরও একদিন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবহাওয়ার খবর জানতে এবারে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে আবহাওয়া কেমন দেখছেন? ধন্যবাদ জহুর। আপনি ঠিক আমার পেছনের দিকে দেখলে কিন্তু এখনো পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু মাইকিং করে তাদেরকে সতর্ক করছেন কিন্তু জেলা প্রশাসন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তেমে তেমে বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটা জানিয়েছেন, গতকাল সকাল থেকে আজকের বিকেল পর্যন্ত যে তারা রেকর্ড করেছে বৃষ্টিপাত রেকর্ড করেছে 220 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। আরও কয়েকদিন এই অবস্থা থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে সরানোর চেষ্টা করলেও কিন্তু আমরা দেখছি 15টি কিন্তু আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে কিন্তু কেউ কেউ গেছেন, আবার কেউ কেউ বৃষ্টি দেখলে কিন্তু তখন যায়, আবার বৃষ্টি না থাকলে কিন্তু দেখা যায় তারা আবার সেই জায়গা থেকে সরিয়ে যায়। আমরা একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। আমরা জানতে চাচ্ছি সকাল থেকে কিন্তু পাহাড়ে আপনারা ঘুরছেন, মাইকিং করে মানুষকে সচেতন করছেন, কতটুকু পর্যন্ত আপনারা সচেতন করে মানুষকে সরিয়ে আনতে পেরেছেন? ধন্যবাদ। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে গত 2 দিন যাবৎ অব্যাহতভাবে মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। তো এরপরও মাইকিংয়ের পরও যারা সরছে না তাদেরকে আমরা জোরপূর্বক অপসারণ করে তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি। আমরা আজকে ফিরোজ শাহ এলাকায় ফয়েজ লেকের ব্যবস্থাপনাধীন, যেটা তারা লিজ হিসাবে জায়গা পেয়েছিল রেলওয়ের কাছ থেকে, ওটা অপদখল হয়েছে স্থানীয় ভূমিদস্যুদের দ্বারা। সেখানে যারা অবৈধ বসতি গড়ে তুলেছে সেখানে আমরা অপসারণ অভিযান চালিয়েছিলাম। আমরা প্রায় 100টির মতো পরিবারকে সেখান থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদেরকে সেখান থেকে নিরাপদ আশ্রয়স্থলে অপসারণ করেছি। এর পাশাপাশি বাটালি হিল মতিঝর্ণা যে এলাকা, সেখানকারও সংশ্লিষ্ট যে সহকারী কমিশনার ভূমি, তাদের পক্ষ থেকে তৎপরতা ছিল।
সেখানেও প্রায় 50টি পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদেরকে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে ত্রাণ কার্য পরিচালনা করা হয়েছে এবং আমাদের জেলা প্রশাসন চট্টগ্রামের এই যে অভিযান পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে যেন সেখানে আশ্রয়কেন্দ্রে থাকা খাওয়ার ব্যবস্থা যেন সুনিশ্চিত থাকে এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে জহুর। আপনি অবশ্যই বুঝতে পারছেন মাইকিং করে মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছেন, কারণ হলো চট্টগ্রামে যেহেতু পাহাড় রয়েছে অনেক সময় আমরা দেখেছি বিশেষ ক্ষেত্রে বর্ষাকাল আসলে বাড়ি বর্ষণ, কিন্তু এই সময়টা বাড়ি বর্ষণ খুব একটা কম হয়, কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন ধরে বাড়ি বর্ষণে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া। জয়। সরকারের বেঁধে দেয়া দামের তোয়াক্কা করছেন না আলু ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারে এখনো আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়ত থেকে বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। অস্বাভাবিক বেড়ে যাওয়া সবজির বাজারেও কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। স্থির রয়েছে মাছ মাংসের দামও। সুলতান আহমেদের রিপোর্ট। নিয়ন্ত্রণহীন আলুর দাম। রাজধানীর বাজারে 40 থেকে 45 টাকার নিচে কিনতে পারছেন না ক্রেতারা। ফলে সরকার নির্ধারিত 35 টাকার দর কাগজে রয়ে গেছে। 38 টাকা আমাদের কেনা পড়ছে, কিন্তু পাইকারি বাজার থেকে কোনো স্লিপ দিচ্ছে না। 5 দিন পর দোকানে আলু তুলছি 42 টাকা 40 টাকা বিক্রি করতেছে। সরকার তো বলে যাওয়ার পরে ভালোভাবে মনে ওঠারও করতেছেন। পাশাপাশি বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। করেন 5 লিটার তেল আমাদের কিনা পড়তেছে 525 টাকা, আমরা 530 টাকা বিক্রি করি। আলুর পাশাপাশি ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলেছে সবজির দাম। তবে শীতকালীন সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। দ্রুতই দাম কমার আশা করলেও এসব সবজি এখনও ক্রেতাদের ক্রয়সীমার বাইরে। ঝিঙ্গা, পেঁপে, করলা, বরবটি এগুলা সবই 10-15 টাকা কমছে। যেরকম আয় করি ওই অর্থে যদি আমরা বেশি দামে কিনতে হয় তাহলে তো আমরা হিমশিম খাই যাইছি। তবে মাছের দাম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। বাজারে মিলছে হরেক রকমের নদীর মাছও। মাছের বাজার তো একটু যথেষ্ট কম, একটু না যথেষ্ট কম মাছের বাজার। সবজির বাজার তো আগুন। আইর মাছ 700 টাকা 600 টাকা, ওরা 400 500, পোয়া মাছ 500, বাতাসি মাছ 500, কাজলি 700। এদিকে রাজধানীর মাংসের বাজারেও দাম স্থিতিশীল রয়েছে। গরুর মাংস 580 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বাজারে সিন্ডিকেট আছে, তবে সরকার সিন্ডিকেট মোকাবেলায় ব্যর্থ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভা শেষে এ দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আগামী মাস থেকে দলীয় কর্মকাণ্ড পুরোদমে শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। একটা সিন্ডিকেট সবসময় কাজ করে, সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া এটা কথা ঠিক নয়। আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজার মূল্য কোথাও আমদানি রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই এবং এখানে উৎপাদনেরও একটা ব্যাপার আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ও ধর্ষণের প্রতিবাদে সমাবেশ পরবর্তী মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে দলের নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। পরে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বায়তুল মোকাররম থেকে নাইটিঙ্গেলের মোড়ের দিকে যেতে চাইলে তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। এবার দেশের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 1586 জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট 5761 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,96,413 জনে। 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও 1533 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা 3,12,065 জনে দাঁড়িয়েছে। বসে করোনা পরিস্থিতির খবর। সারা বিশ্বে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এখন সবচেয়ে নাজেহাল ইউরোপ। গেল 24 ঘন্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে 41,000 মানুষ।
এছাড়াও হটস্পট হিসেবে যুক্তরাজ্যে ২১,০০০, স্পেনে ২০,০০০ এবং ইতালিতে ১৬,০০০ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা এবং জেলা হাসপাতালগুলোতে আইসিইউ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন চান চিকিৎসা বিশেষজ্ঞরা। পাশাপাশি আইসিইউগুলো পরিচালনার জন্য দ্রুততার সঙ্গে জনবল তৈরির দিকেও সরকারের মনোযোগী হওয়া উচিত বলে অভিমত তাদের। তারা বলছেন, সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করতে হবে শতভাগ। তানজিন মেহেদির রিপোর্ট। প্রকৃতির হিসেব বলছে শীত আসি করছে। শীত প্রধান দেশগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায়, ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হানার শঙ্কাও বাড়ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা ছাড়াও বেশ কিছু পদক্ষেপ গ্রহণে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরাও বলছেন, শীতের সময় নানা উৎসব আয়োজনের কারণে জনসমাগম বেড়ে যায়। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা যেখানে খুব বেশি সম্ভব হচ্ছে না, রাস্তাঘাটে সম্ভব, কিন্তু বাজারে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটা হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে বাসের যে স্ট্যান্ড গুলো আছে, যারা লক্ষণযুক্ত তাদেরকে পরীক্ষা করে আইসোলেশন করা এবং তাদের বন্ধুদের এবং স্বজনদেরকে কোয়ারেন্টাইন করা, এই কাজটি সবচেয়ে বেশি জরুরি। সরকার যদি সহায়তা না করে, স্বাস্থ্য বিভাগ যদি সহায়তা না করে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে রোগী খুঁজে তাকে যদি আমরা আইসোলেশন না করি, তাহলে কিন্তু সংক্রমণটা বাড়তেই থাকবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা ক্ষেত্রে অনেক দুর্বলতা কাটিয়ে উঠেছে দেশ। তবে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা বাড়াতে পারলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা অনেকটা সহজ হয়ে উঠতে পারে। জেলা লেভেলে একটা করে আইসিইউ থাকতে হবে। এখন এই নির্দেশনা কতটুকু প্রতিপালিত হয়েছে সেটা দেখতে হবে। উপজেলা লেভেল পর্যন্ত প্রত্যেকটা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকতে হবে। চিকিৎসক ও নার্সদেরকে খুব দ্রুত আইসিইউ চালাবার জন্য দ্রুত প্রশিক্ষণ নিয়ে ফেলতে হবে। 1 মাসের প্রশিক্ষণ হোক বা 2 মাসের প্রশিক্ষণ হোক এই সময়টাতে, কারণ আইসিইউ যত আছে তত প্রশিক্ষিত জনবল কিন্তু নেই। করোনা টেস্টের পরিধি বাড়াতে হবে। তৃণমূল পর্যায়ে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করতে হবে। সারা দেশে একটি করোনা জরিপ করে দেশে করোনার সত্যিকারের চিত্রটি তুলে ধরতে হবে। গত কিছুদিনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত 8 মাসে আক্রান্তের সংখ্যা প্রায় 4 লাখ, আর মারা গেছে 5,500-এরও বেশি মানুষ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। মার্কিন হাসপাতালগুলোতে করোনা রোগীদের চিকিৎসার প্রথম ওষুধ হিসেবে রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে কিশোরদের যুক্ত করেছে মার্কিন কোম্পানি ফাইজার। আর তৃতীয় ধাপের পরীক্ষার অনুমতি পেল ভারতের কোভ্যাক্সিন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা রোগীদের শরীরে তেমন কোনো প্রভাবই ফেলতে পারে না রেমডেসিভির, সম্প্রতি এমনটাই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ডব্লিউএইচওর বক্তব্যের তোয়াক্কা না করেই হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য রেমডেসিভিরকে প্রথম ওষুধ হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। একই দিনে ভ্যাকসিন পরীক্ষায় কিশোরদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার। টানা কয়েক মাস প্রাপ্তবয়স্কদের উপর পরীক্ষা চালানোর পর কমপক্ষে 3,000 কিশোর কিশোরীদের এই ট্রায়ালে যুক্ত করা হবে। এদিকে তৃতীয় ধাপে ট্রায়ালের অনুমতি পেয়েছে ভারতের তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাস থেকে শুরু হবে এ ট্রায়াল। তবে করোনা রোগীদের ওপর প্লাজমা প্রয়োগে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে না বলে জানিয়েছে ভারত। প্লাজমা পদ্ধতিতে করোনা রোগীকে মুমূর্ষ অবস্থা বা মৃত্যু থেকে বাঁচানো যায় না বলেই দেখা গেছে দেশটির সাম্প্রতিক এক গবেষণায়। নিবিড় আমিন, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এর আগে আয়োজিত শেষ ডিবেটে করোনা ভাইরাস, পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও মার্কিন বর্ণবাদ দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বাগযুদ্ধ
আগের চেয়ে অনেক বেশি গঠনমূলক ও সুশৃঙ্খল হয়েছে বলে মত বিশ্লেষকদের। আর সিএনএন এর জরিপ বলছে এবারের বিতর্কে জিতেছে বাইডেন। নাহিজিয়ানের ডেস্ক রিপোর্ট। ৩ নভেম্বর মার্কিন নির্বাচনের পূর্বে টেনেসির ন্যাশভিল ইউনিভার্সিটিতে আয়োজিত হল ট্রাম্প বাইডেনের চূড়ান্ত বিতর্ক, যার মডারেটর ছিলেন এনবিসি নিউজের ক্রিস্টিন ওয়াকার। প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বিতর্কের শুরুতেই জানান 1 সপ্তাহের মধ্যেই কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা আসতে যাচ্ছে, কিন্তু বাইডেনের দাবি ভাইরাস মোকাবেলায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। বিতর্কে প্রশ্ন ওঠে ট্রাম্পের কর পরিশোধ ও চীনা ব্যাংক অ্যাকাউন্ট থাকা নিয়ে। আর এ আলোচনায় বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগও করেন ট্রাম্প। আমি একজন ব্যবসায়ী, আমার অনেক ব্যাংক অ্যাকাউন্ট। চীনা ওই অ্যাকাউন্ট 2013 সালের। আমি লাখ লাখ ডলার প্রিপেড ট্যাক্স দিয়েছি। আর বাইডেন ও তার ছেলে মিলে রাশিয়ার কাছ থেকে $3.5 মিলিয়ন নিয়েছে। বিশ্বের কোনো দেশ থেকে আমি একটি পয়সাও নিইনি। ট্রাম্প 4 বছর ধরে শুধু বলেই যাচ্ছেন, কিন্তু এখনো নিজের ট্যাক্স রিটার্ন দেখালেন না। এছাড়া জলবায়ু ইস্যুতে ট্রাম্প বলেন রাশিয়া, চীন ও ভারতের বাতাস নোংরা। প্যারিস জলবায়ু চুক্তির নামে লাখো ডলার নষ্ট করতে নারাজ তিনি। একই সঙ্গে বিতর্কে উঠে আসা মার্কিন স্বাস্থ্য বীমা, বর্ণবাদ ও অভিবাসন ইস্যুতেও একে অপরের প্রতি দোষারোপ অব্যাহত রাখেন ট্রাম্প ও বাইডেন। 1.5 ঘন্টার বিতর্কে ট্রাম্প বাইডেনের চেয়ে কিছু বেশি সময় কথা বললেও সিএনএন এর জরিপ জানিয়েছে এবারের বিতর্কে জিতেছেন জো বাইডেন। নাহিদ সিহান, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ বিতর্কে বেশ সংযত আচরণ করেছেন দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এ ব্যাপারে নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। 6টি বিষয়কে সামনে রেখে এই বিতর্কটি হলেও এর সঙ্গে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় যুক্ত হয়েছে। প্রথমেই আসে আসলে করোনা ভাইরাস প্রসঙ্গটি, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চেষ্টা করেন যে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন শুরু থেকেই সেগুলি সঠিক ছিল, তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। অন্যদিকে জো বাইডেন একেবারে ধরে ধরে দেখিয়ে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে করে এই ভাইরাসটিকে অবহেলা করেছে এবং 222,000 মানুষের মৃত্যু হয়েছে তার অবহেলার কারণে। অন্যদিকে অভিবাসী ইস্যুদের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেটি আমাদের বাংলাদেশি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেখানে অভিবাসী ইস্যুতে জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে 11 মিলিয়ন আনডকুমেন্টেড অভিবাসীকে তিনি বৈধতা দেবেন। চায়নার সঙ্গে সাম্প্রতিক সময়ে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, এটি তিনি স্বীকার করেছেন যে তিনি শুধু চায়নাতে নয় পৃথিবীর অন্য অনেক দেশেই তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী। এই বিতর্কটি ভোটারদের উপর কতখানি প্রভাব রাখবে সেটি অনেকখানি বলা মুশকিল, কারণ বেশিরভাগ মানুষই তার পছন্দের প্রার্থীকে বাছাই করে এরই মধ্যে নিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে এরই মধ্যে প্রায় 3 কোটি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন এবং যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন কোন প্রার্থী তাদের পছন্দ তার এক ধরনের মাইন্ডসেট এরই মধ্যে করে নিয়েছেন যারা এখনো ভোট দেননি। কিন্তু যেই মূল স্টেটগুলো এখানে রয়েছে, সুইং স্টেটগুলো, যারা যেই সব ভোটাররা এখনো সিদ্ধান্ত নেননি কাকে তারা বাছাই করবেন, তাদের ক্ষেত্রে হয়তো এই বিতর্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি সাথে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে। সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে আশ্বস্ত করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে আলাপকালে একথা জানান। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেওয়া যায় সে লক্ষ্যে মিয়ানমার কাজ করবে বলে চীনকে তারা জানিয়েছে। এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়। শুক্রবার দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে বৃহস্পতিবার রাতে রায়পুরার সরকারি রাজু অডিটোরিয়ামে এই ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানায় স্কুল ছাত্রীর সঙ্গে শাকিলের প্রেমের সম্পর্কও ছিল।
সুন্দরী নারীর ছবি ফেসবুক আইডিতে। পরিচয়ে লন্ডন প্রবাসী, মুঠোফোনে কণ্ঠটাও বেশ মিষ্টি। এইভাবে প্রেমের ফাঁদে পা দিয়েছেন যারা, তাদের সবাইকে হতে হয়েছে প্রতারণার শিকার। সম্প্রতি এমন এক প্রতারক প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। বাকিটা রিশাদ হাসানের রিপোর্ট। প্রতিদিন কম বেশি এমন সুন্দরী নারীদের আইডি থেকে প্রায় সবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। অনেকের সাথে বন্ধুত্ব জমে যায়, অনেকের ক্ষেত্রে তা গড়ায় প্রেমের সম্পর্কেও। আগে যে কথা বলতাম চিনতে পারো নাই? আমি কিয়া বলছিলাম, সোনিয়া কিয়া। এভাবেই এক পর্যায়ে নিয়মিত কথাও চলতে থাকে। তবে তার আড়ালে কি আছে তা জানলে হয়তো অনেকেরই চক্ষু চড়ক গাছ। 500 টাকা চাইছিলাম না গতকালকে, 500 টাকা চাইছিলাম। তারপর কি মানে দেখা হবে আজকে? মাসুক মিয়া নামের এই ব্যক্তি সুন্দরী মেয়েদের ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করেন। তা দিয়ে ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। মঙ্গলবার নরসিংদী থেকে তাকে আটক করে র্যাব 4। যদি আপনি 20,000 টাকা পাঠান, আমি তো আসতেছি, এসেই আপনার টাকা পরিশোধ করব। এরপরে আপনার যখনই টাকাটা বিকাশের মাধ্যমে পেয়ে যায়, পাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্লক করে দেয়। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অপব্যবহার করে হরহামেশাই এমন ঘটনা ঘটছে আমাদের চারপাশেই। কিন্তু পর্যাপ্ত প্রমাণ বা ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকার কারণে অপরাধী থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। আমরা এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করছি, আমাদের উচিত তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতে তাদের অপরাধকে একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্মে প্রমাণ করাটা হচ্ছে এখন চ্যালেঞ্জ। এটি হলে দেখবেন অপরাধ যখন শাস্তি পাবে তখন এটি কমে যাবে বলে আমি মনে করি। তবে ফেসবুকে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব, সম্পর্ক বা অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক হওয়ার কথা বলছেন র্যাব 4-এর অধিনায়ক। এই ক্ষেত্রে অপরিচিত, যার সঙ্গে চীনা পরিচয় নাই, সে নিশ্চয়ই প্রতারণা আশ্রয় নিতে পারে। এই কথাটি ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। সচেতন না হলে শুধু প্রতারণা নয়, অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ার শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আজ মহাসপ্তমী। সকাল 8টায় নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা শেষে দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। তবে করোনা মহামারীর কারণে মণ্ডপে না যেয়ে পুজো উদযাপন কমিটির নির্দেশনায় সরাসরি সম্প্রচার দেখে ঘরে থেকে অঞ্জলি দিয়েছেন বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বীরা। অঞ্জলি দেওয়া শেষে করোনা মোকাবেলার বিশ্ব শান্তি কামনায় দুপুর 12টায় বিশেষ প্রার্থনা করা হয় মন্দিরে মন্দিরে। মারুফা রহমানের প্রতিবেদন। মহাসপ্তমীর সকালে 9টি গাছের পাতা আর শুদ্ধ জলে স্নান করিয়ে বিহিত পূজায় দেবীর আরাধনা চলে। সপ্তমীর দিনে দেবী হলেন সার্বজনীন, আর ভক্তরা কুড়াতে এলেন তার আশীর্বাদ। জানি না, হয়তো আজকেই প্রথম, আজকেই শেষ এই পূজায় আমরা মায়ের দর্শন করতে আসলাম। অনেকেই ঘরে বসে দিবে, আবার অনেকেই এখানে আসবে। যারা এখানে আসবে, কেন্দ্রীয় পূজা মণ্ডপ যারা এখানে আসবে, তাদেরকে আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমরা এই অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করব। এবছর দেবীর আগমন দোলাই চড়ে, যার অর্থ মহামারীর আশঙ্কা। তাই করোনা থেকে বাঁচতে আর বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেছেন দুর্গতি নাশিনীর ভক্তরা। এবার অশুভ যা আমরা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছি, মায়ের কাছে কায়মনোবাক্যে আমাদের প্রার্থনা, মা যেন সকল অশুভ শক্তি বিনাশ করেন। এবছর উৎসব না হলেও ভক্তরা সারা বিশ্বের মতোই তা মেনে নিয়ে দিয়েছেন মনের অঞ্জলি। মায়ের কাছে একটাই চাওয়া যে দেশের এরকম পরিস্থিতির মধ্যে মা যেন সবাইকে অনেক সুস্থ করে দেয়। মায়ের আগমনের মাধ্যমে উনি যেভাবে অসুরকে বধ করেন, সেভাবে আমাদের জীবন থেকে করোনাকেও দূর করবেন। মায়ের কাছে একটাই চাওয়া, যেন মায়ের সাথে সাথে সবকিছু মহাবিশ্ব করোনা থেকে যেন আমরা সবাই একটু সুস্থ থাকতে পারি। করোনা মহামারীর কারণে এবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সরাসরি টেলিভিশন এবং ফেসবুকে। ভক্তদের বাসায় বসেই অঞ্জলি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর সব আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এই কথা জানান। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা এই পূজা উদযাপন করব, শৃঙ্খলার সাথে সুশৃঙ্খলভাবে আমরা করব। আমরা সকলেই এই অনুষ্ঠানের সাথে আপনাদের সাথে আছি, আপনাদের নিরাপত্তার জন্য আছি, আপনাকে সহযোগিতা প্রদানের জন্য আছি। সময় ও ইতিহাস ছুঁয়েছেন কবিতায়, ভিন্ন চিন্তার কবিতায় সমৃদ্ধ করেছেন বাংলা কাব্য। নাগরিক কবি শামসুর রহমানকে ধারণ করলে তাই তো আলোকিত হয় বর্তমান ও ভবিষ্যৎ। 92তম জন্মদিনে এভাবেই কবিকে মূল্যায়ন করলেন কাছের মানুষেরা। ফাতেমা কাউসারের প্রতিবেদন। লাইন আমার মনে হয় মনের অবচেতন থেকে আসে। তার চেতনায় ছিল বিশুদ্ধ নাগরিক ভাবনা আর হৃদয়ে দেশের প্রতি অফুরন্ত ভালোবাসা। তাই তো উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, স্বৈরাচারী শাসকের অত্যাচারী চিৎকার শুনে এমনই বাক্য ধ্বনিত হয়েছিল তার কণ্ঠে। শামসুর রহমান আধুনিক এই কবির জন্ম 1927 সালে 23 অক্টোবর ঢাকার মাহুরটলিতে। বাবা মোখলেসুর রহমান ও মা আমেনা বেগমের 13 সন্তানের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তার অসাধারণ কাব্যভঙ্গি মুগ্ধ করেছে পাঠকদের। শামসুর রহমানের কবিতার প্রথম দিকে 30-এর দশকের আবহ থাকলেও ক্রমেই তিনি সেই আবহ ছাপিয়ে এই ভূখণ্ডের কবিতার সৃষ্টি করেছেন মৌলিক সুর। তার কবিতা সমাজ ও রাজনীতি নিয়ে হলেও তা কখনো স্লোগান হয়নি। যত প্রতিবাদের জায়গা ছিল সব জায়গায় তার কবিতা আমরা খুঁজে পাই। আমরা মনে করি তিনি আমাদের সামনে একজন অমর কবি, যার কবিতার নিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশে আমাদের প্রজন্মকে আলোকিত করতে পারবো। মানবতাবাদী এই কবি ধর্মীয় মৌলবাদ এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকে আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশের যুদ্ধ চলাকালীন তিনি বাংলাদেশ নামক বন্দি শিবিরে আবদ্ধ থেকে সমস্ত যন্ত্রণা, কষ্ট এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে আনন্দ সবকিছুকে উপভোগ করেছেন। শামসুর রহমান একজন অনন্য এবং একক কাব্যস্রষ্টা। সব মিলিয়ে তার রচনা শতাধিক, পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। জন্মদিনে কবির প্রতি শ্রদ্ধা। আমি যাচ্ছি চলে, হয়তো আসবো না, তবে যেটুকু নিয়ে গেল। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরবো সাথে। আবারও স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মালয়েশিয়ার বহুল আলোচিত 1MDB দুর্নীতি কেলেঙ্কারিতে নিজেদের ভূমিকার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। আর চলমান তদন্ত বন্ধে প্রায় 300 কোটি মার্কিন ডলার দিতে রাজি হয়েছে তারা। কোম্পানিটির মালয়েশীয় প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের আদালতে স্বীকার করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিলের জন্য অর্থ সংগ্রহের কাজ পেতে 100 কোটি ডলারের বেশি ঘুষ দিয়েছিল তারা। জানাবো খেলার সংবাদ। করোনা বাস্তবতায় বন্ধ থাকা বাফুফে ফুটবল একাডেমির কার্যক্রম আবারও শুরু করতে যাচ্ছে বাফুফে। ফেডারেশন কর্তাদের নিয়ে ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শন করেছেন কাজী সালাউদ্দিন। 3টি বয়সভিত্তিক দল নিয়ে কাজ শুরুর পরিকল্পনা বাফুফের, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় না গিয়ে আপাতত মধ্য স্বল্পমেয়াদী পরিকল্পনায় হাঁটবে বাফুফে। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ফোর্টিস স্পোর্টস গ্রাউন্ড পরিদর্শনে কাজী সালাউদ্দিন, সঙ্গে নতুন কমিটির নির্বাচিত সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পাওয়া আতাউর রহমান মানিক এবং টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। উদ্দেশ্য বন্ধ থাকা বাফুফের আবাসিক ট্রেনিং ক্যাম্পটি পুনরায় চালু করা। লং টার্ম ইজ 10 years to 17 years। মিড টার্মের ছেলেরা হলো 13 to 16, আর শর্ট টার্ম হলো 16 to 20। আমরা শুরু যেটা করবো মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম, আর লং টার্ম করার জন্য উই উইল নিড অ্যানাদার 6 months। দীর্ঘদিনের চাওয়া ফুটবল একাডেমি পায়নি পূর্ণতা। গেল বছর ফোর্টিস গ্রুপের সঙ্গে পার্টনারশিপে ট্রেনিং একাডেমিটি চালু হলেও পরে তা করোনা বাস্তবতায় বন্ধ থাকে। এটির ভবিষ্যৎ নিয়েও ছিল শঙ্কা।
তবে আবারও সেটি চালু হবার পথে নিজেদের নানান পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। লং টার্মের যেই বিষয়টা, এটা আমি আগেও বলেছি, এখনো বলি, কিন্তু এটা আমাদের একটু সময় নিতে হবে। এটা নিয়ে আমরা এখনো আলোচনা করতেছি। আমরা চাই একাডেমি শুড গো অন আরেকটু প্রফেশনাল ওয়েতে, আরেকটু বেটার ওয়েতে, লাইক আরেকটু আর্লিয়ার এজ গ্রুপে স্টার্ট করে। এদিকে দেশে একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম নির্মাণে সরকারের কাছে সহায়তা চাইবেন বলে জানান কাজী সালাউদ্দিন। যে প্রাইম মিনিস্টারের সাথে আলাপ করবো যে আমাদের দেশে একটা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম নাই, এবং আমাদেরকে একটা দুটো কমপ্লায়েন্স, ফিফা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম করে দেওয়ার জন্য। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।